স্বাগত নিউজ 24 বিরতিহীন সংবাদের সাথে আছি আমি তানজিন অন্ত। অবশেষে সমঝোতার মধ্য দিয়ে বরিশালে ইউএনও এর বাসায় হামলা ও সংঘর্ষে সৃষ্ট উত্তপ্ত পরিস্থিতি স্বাভাবিক হতে যাচ্ছে। বরিশাল সিটি মেয়র সাদিক আব্দুল্লাহর উপস্থিতিতে মহানগর আওয়ামী লীগ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। দুপক্ষই পরস্পরের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমানের সরকারি বাসভবনে হামলা ও সংঘর্ষ পরবর্তী ঘটনায় রোববার রাতে বিভাগীয় কমিশনারের আহ্বানে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র শেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহর উপস্থিতিতে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বরিশালে সৃষ্ট সমস্যা সমাধানে স্থানীয় সরকার মন্ত্রীর নির্দেশে বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাইফুল হাসান বাদলের বাসভবনে রোববার রাতে বৈঠকটি অনুষ্ঠিত হয়। 1.5 ঘণ্টা ব্যাপী এই বৈঠকে চলমান সমস্যার বিষয়ে ভুল বোঝাবুঝির অবসান হয় এবং পুলিশ ও ইউএনও এর করা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। একই সাথে ইউএনও সহ অন্যান্যদের বিরুদ্ধে দায়ের করা 2টি মামলার বিষয়েও ইতিবাচক সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে একথা জানান মহানগর আওয়ামী লীগ সভাপতি AKM জাহাঙ্গীর। আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি ছিল আমাদের বিভাগীয় কমিশনার মহোদয়ের মাধ্যমে এবং বরিশাল বিভাগে এবং বরিশাল জেলার সর্বোচ্চ পুলিশ কর্মকর্তাদের সমন্বয়ে মোটামুটি একটা সমাধানের পথে আমরা আসছি। বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি SM আক্তারুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক জসিমউদ্দিন হায়দার, পুলিশ সুপার মারুফ হোসেন, মহানগর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস এবং প্যানেল মেয়র গাজী নইমুল হোসেন লিটু। এর আগে গত বুধবার রাতে বরিশাল সদর উপজেলা পরিষদ চত্বরে অবৈধ বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও প্রশাসনের মধ্যে দ্বন্দ্ব ও সংঘর্ষ হয়। গত বৃহস্পতিবার ইউএনও এর বাসভবনে হামলার অভিযোগে ইউএনও ও পুলিশ বাদী হয়ে 2টি মামলা করে। সিটি কর্পোরেশন ও আওয়ামী লীগের নেতাদের মামলা থানায় না নিলে বরিশালের অতিরিক্ত মহানগর হাকিম মাসুম বিল্লার আদালতে মামলার আবেদন করা হয়। আদালত অভিযোগ 2টি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে আগামী 23 সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। ডেস্ক রিপোর্ট নিউজ 24। এর আগে রোববার বরিশাল ইস্যুতে সচিবালয়ে কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তারা ইউএনও এর বাসভবনে হামলা ও উদ্ভূত পরিস্থিতি ভুল বোঝাবুঝির কারণে হয়েছে বলে মন্তব্য করেন। একান্তই স্থানীয় এবং সেখানে তড়িৎ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে বিষয়টি তদন্তাধীন, তদন্তে বেরিয়ে আসবে আসলে কি ঘটনা ঘটেছিল। কাজ করতে গিয়ে যে ভুল বোঝাবুঝি কখনো কখনো হয় এবং সেটা সময়ের ব্যবধানে নিরসনও হয়ে যায় এবং বরিশালেও যেটা হয়েছে আমি মনে করি, আশা করি ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে এটাও নিরসন হয়ে যাবে। মামলা তো যে কারোর বিরুদ্ধে হতে পারে, মামলা হয়েছে এবং মামলা হওয়ার পরে যদি কেউ দোষী হয় সেটা তো আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ফ্লাইট চালুর জন্য তৎপর হলেও ভারতের কাছে সাড়া পাচ্ছে না বাংলাদেশ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক জানান, শর্ত সাপেক্ষে ফ্লাইট চালুর জন্য প্রস্তাবনা পাঠালেও ভারতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কোনো সাড়া মেলেনি। ফলে এখনই দুদেশের মধ্যে ফ্লাইট চালুর সম্ভাবনা নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। ভারতের তরফে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও গেল 17 আগস্ট পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন এক অনুষ্ঠানে জানান, দেশটির সঙ্গে ফ্লাইট শুরু হচ্ছে 20 আগস্ট। পররাষ্ট্রমন্ত্রীর এ ঘোষণার পরদিনই দেশটির 2 গন্তব্য দিল্লি ও কলকাতায় ফ্লাইট শুরুর কথা জানায় বাংলাদেশ বিমান। ভারতীয় কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় শেষ পর্যন্ত খোলেনি বন্ধু দেশের আকাশপথ। পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিলেও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক জানান, ফ্লাইট চালুর ব্যাপারে বাংলাদেশের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এমন কোনো আগাম ঘোষণা দেয়নি। সিভিল এভিয়েশন কখনোই বলে না যে
অমুক দিন শুরু হচ্ছে বা অমুক দিন শুরু হবে, সেটা তো আমরা বলিনি আর কি। যারা বলছে তারাই ভালো বলতে হবে, কিভাবে তারা বলবে। লকডাউন পরিস্থিতিতে এয়ার বাবল চুক্তির মাধ্যমে বাংলাদেশের সাথে আকাশপথে যোগাযোগে সক্রিয় ছিল ভারত। আর এবার বেশ কিছু শর্ত সাপেক্ষে ভারত কর্তৃপক্ষকে ফ্লাইট চালুর প্রস্তাব জানিয়েছে বাংলাদেশ। তবে এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি প্রতিবেশী দেশের সিভিল এভিয়েশন। কোভিড সুরক্ষার জন্য তো আমাদের তো কিছু টার্মস কন্ডিশন দিতেই হয়, সব দেশের সাথে আমরা দিয়েছি। তো তারা এখনো কোনো রাজি কি না রাজি এখনো কিছু বলে না, তারা এখনো কোনো উত্তর দেয় নাই আর কি। করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সবশেষ গেল 5 জুলাই থেকে ভারতসহ 8 দেশের সঙ্গে আকাশপথে যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বাংলাদেশ। তবে এখন ভারতের সংক্রমণ কমে গেলেও বাংলাদেশের অবস্থা তুলনামূলক খারাপ থাকায় দুদেশের আকাশপথ খুব শিগগির আগের মতো স্বাভাবিক হচ্ছে না বলে মনে করছেন সংশ্লিষ্ট অনেকেই। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। জাপানি নাগরিকের সেই 2 সন্তান এখন সিআইডির হেফাজতে। এরিকো নাকানোর করা রিটের জের ধরে 2 মেয়ে সহ তার স্বামীকে সিআইডির জিম্মায় আনা হয়। বাবা নাকি মা সন্তান কার কাছে থাকবে তার সমাধান করতে সোমবার তাদেরকে আদালতে তোলা হবে। 31 আগস্ট আদালতে তোলার নির্দেশনা থাকলেও 7 দিন আগে কেন তোলা হবে সেই প্রশ্নের উত্তরে সিআইডি বলছে সময় মতো আদালতে হাজির হবে না বলে তথ্য ছিল সিআইডির কাছে। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক শরীফ ইমরানের সাথে মুসলিম আইনে বিয়ে হয় জাপানি নাগরিক এরিকো নাকানোর। তাদের বিয়ের হলফনামায় দেখা যায় 2008 সালের 12 জুলাই জাপানের টোকিও মসজিদে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়। প্রায় 1 যুগের সাংসারিক জীবনে তাদের ঘরে জন্ম নেয় 3 কন্যা সন্তান। চলতি বছরের 18 জানুয়ারি এরিকোর সঙ্গে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন ইমরান। পরে ছোট মেয়েকে তার মায়ের কাছে রেখে 10 ও 11 বছরের বড় 2 মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে আসে ইমরান। নিজের সন্তানকে ফেরত নিতে এরপর বাংলাদেশে আসেন 46 বছর বয়সী এরিকো। ঢাকায় এসে উচ্চ আদালতে রিট করেন তিনি। আদালত 31 আগস্ট 2 সন্তান সহ ইমরানকে হাজির করার নির্দেশ দেন গুলশান ও আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে। তবে নির্দিষ্ট সময়ের 7 দিন আগেই ইমরান ও তার 2 সন্তানকে সিআইডির সদর দপ্তরে আনা হয়। কোর্টের নির্দেশনা মোতাবেক এই বাচ্চাটার মায়ের যে আবেদন ডক্টর এরিকো তার আবেদনের প্রেক্ষিতেই কিন্তু এই নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে যে 31 তারিখ। আজকে আমরা তাদেরকে পাই এবং আমরা এখানে নিয়ে আসি। এর পরবর্তীতে আমরা আগামীকালকে সকালবেলা আমরা কোর্টে আদালতে আমরা বিজ্ঞ আদালতে উপস্থাপন করব। আপাতত 2 শিশুকে ভিকটিম সেন্টারে রাখা হবে বলে জানান সিআইডির এই কর্মকর্তা। ভিকটিম সাপোর্ট সেন্টারে আমরা আইনগতভাবে যে পদ্ধতি অবলম্বন করে রাখা হয় সেটা ফলো করি আমরা বাচ্চা দুটোকে সেখানে রাখার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। যদিও সিআইডি কার্যালয়ে শিশুরা জানিয়েছেন তাদের বাবার সাথেই থাকতে চান তারা। আমার সাথে থাকতে চাও না? বাবা কেন? তবে শিশু দুটি শেষ পর্যন্ত কার কাছে থাকবে সেই সিদ্ধান্ত আদালত দেবেন বলেও জানান সিআইডির কর্মকর্তারা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। বিদেশি অর্থায়নে পরিচালিত কিছু এনজিও হিন্দু ধর্মীয় আইন সংস্কারের ষড়যন্ত্র করছে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতারা। রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন তারা। হিন্দু নারীরা পিতার সম্পত্তিতে কোনো অধিকার পায় না বলে তারা বিভ্রান্তি সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন বক্তারা। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। হিন্দু ধর্মমতে কয়েক হাজার বছর ধরে চলে আসা হিন্দু ধর্মীয় আইন কয়েক বছর ধরে হিন্দু ধর্মীয় আইন সংশোধনের দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছে কিছু বেসরকারি এনজিও। এর প্রতিবাদে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। এতে অংশ নেন ধর্মীয় গুরু, বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ। মানুষের জন্য ফাউন্ডেশন সহ আরও কয়েকটি এনজিও হিন্দু ধর্মীয় আইন সংশোধনের নামে হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। তাদের দূরভিসন্ধি হাসিলে হিন্দু আইন সংস্কারের জন্য আইন কমিশনে একটি প্রস্তাব জমা দিয়েছে, যার নেতৃত্বে আছেন মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক শাহিন আনাম ও তার স্বামী মাহফুজ আনাম সিন্ডিকেট। যে আইনটি নিয়ে আলোচনা করছি আমরা, যেটা সরকার চাচ্ছে কিনা, সরকার চাচ্ছে না, কতিপয় এনজিও চাচ্ছে তাদের স্বার্থ, তাদের প্রয়োজনের জন্য। গোটা বাংলাদেশের সর্বশ্রেণীর হিন্দুদের মধ্যে
এবং এই সরকারের মধ্যে একটি ফাটল ধারাবার, একটি বিভেদ সৃষ্টি করবার পায়তারা করছেন। আইন কমিশনে জমা দেয়া হিন্দু আইন সংস্কার প্রস্তাবটিও অযৌক্তিক বলে মনে করেন তারা। বক্তারা বলেন, প্রস্তাবিত সংশোধন বাস্তবায়িত হলে পারিবারিক সম্পর্ক নষ্ট হতে পারে। নারীরা সম্পত্তি পান না, এই অপপ্রচারটা দিয়ে আপনারা যে মানুষকে বিভ্রান্ত করছেন কেন? সনাতনী একটি ভারসাম্যপূর্ণ শান্তিপূর্ণ সমাজকে আপনারা অশান্তিতে ভরিয়ে দিতে চান। তারা দেশের রাজনীতিবিদ বাদ দিয়ে তারা মাইনাস টু ফর্মুলাজনক মতিউর রহমান, শাহিনা নাম, মাহফুজা নাম, আর তারা আসছে হিন্দু আইন পরিবর্তন করতে। আমার হিন্দু নাম তারা কই? আইন ও সালিশ কেন্দ্র, মানুষের জন্য ফাউন্ডেশন, বাংলাদেশ লিগ্যাল অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট, ব্র্যাক ও বাংলাদেশ মহিলা পরিষদ। আপনারা জেনে রাখুন, যে সংগঠনগুলোর নাম বলেছি তার একটাও হিন্দুদের প্রতিনিধিত্ব করে না। হিন্দু আইন সংশোধনের প্রস্তাবকারীদের অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি তোলেন সংগঠনের নেতারা। হিন্দু আইনে কোনো ধরনের হাত দিতে দেব না এবং আগামী 30 আগস্টের মধ্যে আমরা সরকারকেও আহ্বান জানাই এই ব্যাপারে তারা যেন একটা স্পষ্ট ঘোষণা দেন যে না, আমরা এই ব্যাপারে হাত দেব না। দ্বিতীয়ত হচ্ছে অবিলম্বে শাহীন আনাম সহ যে সকল এনজিও হিন্দু পরিবার, সমাজ এবং ধর্মবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করে হিন্দু সমাজ এবং পরিবারে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। হিন্দু ধর্মীয় আইনের সংশোধনের খসড়ায় সম্পত্তি বন্টন, বিবাহ বিচ্ছেদ, হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন বাধ্যতামূলক ও স্বাস্থ্যের বিধান, ভরণ পোষণ সহ বিভিন্ন বিষয়ে হিন্দু ধর্মশাস্ত্রীয় বিধিবিধান পরিবর্তন চাওয়া হয়েছে। বেসিক্যালি আমাদের আইন পরিবর্তনের বিষয়টা আমরা চাচ্ছি না, কিন্তু তাদের কেন এত মাথা ব্যথা? হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। করোনা ভাইরাসের সংকট মোকাবিলায় দেশজুড়ে বসুন্ধরা গ্রুপের ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় রোববার রাজশাহীর আরও 4 উপজেলায় ত্রাণ বিতরণ করেছে দেশের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। করোনা মহামারীর এই সময়ে কর্মহীন পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে দেশের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। এরই ধারাবাহিকতায় গেল 2 দিন ধরে রাজশাহীর বিভিন্ন উপজেলায় ত্রাণ বিতরণ করা হচ্ছে। দুঃসময়ে বসুন্ধরার উদ্যোগে খুশি দরিদ্র মানুষগুলো। অতিমারির এই সময়ে এমন খাদ্য সহায়তা পেয়ে খুশি তারা। আমি পাইছি বসুন্ধরা গ্রুপ থেকে জিনিস, ধন্যবাদ। আমি যেটা পাইছি বসুন্ধরার পক্ষ থেকে, সেটাতে আমি খুব খুশি হয়েছি। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের নির্দেশনায় কালের কণ্ঠ শুভ সংঘের কর্মীদের ব্যবস্থাপনায় এসব ত্রাণ বিতরণ করা হয়। বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান স্যারের নির্দেশনায় অতি দরিদ্র মানুষদেরকে বের করে তাদের হাতে বসুন্ধরা গ্রুপের খাদ্য সহায়তা আমরা পৌঁছে দিচ্ছি। রোববার সকালে জেলার পবা, মোহনপুর, দুর্গাপুর ও বাগমারা উপজেলার 1200 পরিবারের মাঝে স্বাস্থ্যবিধি মেনে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বসুন্ধরা গ্রুপের এমন উদ্যোগের প্রশংসা করেন স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজসেবীরা। বসুন্ধরা গ্রুপ যে সহযোগিতার হাত বাড়িয়েছে, আমার পৌরসভার মানুষ উপকৃত হচ্ছে, আমরা এতে খুশি। করোনাকালীন দুর্যোগ সময়ে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের এই উদ্যোগকে স্বাগত জানাই এবং আমাদের এলাকার এই গরিব মেহনতি মানুষকে যে হেল্পটা করছে, আল্লাহ তাকে আরো ভালো করুক। এর আগে শনিবার রাজশাহীর গোদাগাড়ি, তানোর ও নগরীর 900 মানুষকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। এবারে ব্র্যাক টি স্টল করোনা আপডেট। দেশে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার তুলনায় দৈনিক শনাক্ত রোগীর হার 9 সপ্তাহ পর আবার 15% ঘরে নেমে এসেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত 24 ঘন্টায় 31,500-এর বেশি নমুনা পরীক্ষা করে দেশে 4,804 জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। মৃত্যু হয়েছে 139 জনের। দৈনিক শনাক্ত রোগীর হার দাঁড়াচ্ছে 15.16%, যা 17 জুনের পর সর্বনিম্ন। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত মোট 14,61,998 জন কোভিড রোগী শনাক্ত হলো। তাদের মধ্যে 25,282 জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। ঘটনার 4 দিন পরেও মেলেনি রাজধানীর দক্ষিণখানের এক ক্লিনিকে পাওয়া করোনা মডার্নার টিকার উৎস। এটা কি গণটিকা কার্যক্রমের সময় নাকি টিকা কেন্দ্র থেকে আত্মসাৎ করা
তাই বলতে পারছে না কেউ। তবে স্বাস্থ্য অধিদপ্তরের কেউ জড়িত কিনা সে বিষয়ে তদন্ত কমিটি কাজ করছে বলে জানান সংস্থার মহাপরিচালক রিশাদ হাসান। জানাচ্ছেন বিস্তারিত। বুধবার রাজধানীর দক্ষিণখান এলাকার দরিদ্র পরিষেবা নামের একটি ক্লিনিকে অভিযান চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখান থেকে উদ্ধার করা হয় মডার্না টিকার 2টি অ্যাম্পুল ও 20টি খালি বক্স। আটক করা হয় বিজয় কৃষ্ণ নামের একজনকেও। দেশের জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া টিকা কিভাবে বাইরের ক্লিনিকে অর্থের বিনিময়ে প্রয়োগ করা হচ্ছে এমন প্রশ্ন তাই উঠছে বারবার। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জানান, দুর্বৃত্তায়নের উদ্দেশ্যে যদি কেউ টিকা বাইরে বিক্রির চেষ্টা করে তবে সেই দায় স্বাস্থ্য অধিদপ্তরের নয়। আমরা সবাই আন্তরিকভাবে চাই যে সঠিকভাবে সব মানুষের কাছে টিকা পৌঁছে যাক। এই সুযোগ যদি দুর্বৃত্তায়নের জন্য কোনো ব্যবহার করে থাকে কেউ, সেই দায়বদ্ধতা আসলে অধিদপ্তরের নয়। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, এই ঘটনার সাথে অধিদপ্তরের কেউ জড়িত আছে কিনা সে বিষয়টি তদন্তাধীন রয়েছে। আমাদের অধিদপ্তর বা আমাদের যারা টিকা দিয়েছিল ওখানে তাদের সাথে কোনো সম্পৃক্ততা আছে কিনা সেটা যদি সত্যি পাওয়া যায় তাহলে পরে অবশ্যই তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ভ্যাকসিন প্রয়োগের জন্য বিভিন্ন কেন্দ্রে একটি নির্দিষ্ট তাপমাত্রায় তা সংরক্ষণ করে টিকা কেন্দ্রগুলো। কাজেই কোল্ড চেইনের বাইরে টিকা নিলে আছে স্বাস্থ্য ঝুঁকি বাড়ার শঙ্কা। তাই জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের গেল 24 ঘন্টায় সংক্রমণ কিছুটা কমলেও মৃত্যুতে লাগাম টানা যাচ্ছে না। গেল দিন বিশ্বে 8,000-এর বেশি প্রাণহানি এবং 4,51,000 রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে বিশ্বে মোট রোগী শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 21,25,00,000। মোট প্রাণহানি ছাড়িয়েছে 44,43,000। দৈনিক প্রাণহানিতে এবারও শীর্ষে ইন্দোনেশিয়া। গেল 24 ঘন্টায় দেশটিতে 1030 জনের প্রাণহানি হয়েছে। তবে সংক্রমণ ও মৃত্যু দুটোই কমেছে যুক্তরাষ্ট্রে। গেল দিন দেশটিতে 198 জনের প্রাণহানি এবং 31,000 মানুষ সংক্রমিত হয়েছে। মৃত্যু বেড়েছে মেক্সিকোতে। গেল 24 ঘন্টায় মেক্সিকোতে 847 জনের মৃত্যু হয়েছে। প্রাণহানি বেড়েছে ইরান, রাশিয়া ও ভিয়েতনামে। তবে করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে ভারত ও ব্রাজিলে। এবার ডেঙ্গু পরিস্থিতি। লক্ষণ ছাড়াই উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। স্বাস্থ্য অধিদপ্তরের জরিপে উঠে আসে রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনের 30টি আর উত্তর সিটির 26টি এলাকা ডেঙ্গুর জন্য বেশি ঝুঁকিপ্রবণ হিসেবে চিহ্নিত। এসব এলাকায় এডিস মশার ঘনত্ব 50% বেশি পাওয়া গেছে। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস লার্ভা ধ্বংসের পাশাপাশি সচেতনতা বাড়াতে হবে মানুষের মধ্যে। আরও থাকছে ফখরুল ইসলামের রিপোর্টে। মহামারীতে দফায় দফায় লকডাউনে বাসাবাড়ি খালি রেখেই বাড়ি ফিরেছিলেন অনেকে। সে সুযোগেই পানি জমে এবারে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক জরিপে উঠে আসে দক্ষিণ সিটি কর্পোরেশনের 30 ও উত্তর সিটি কর্পোরেশনের 26টি এলাকা বেশি ডেঙ্গু ঝুঁকিপ্রবণ। ঘরে যদি জনগণ ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখে, ঘরে 3 থেকে 5 দিনের বেশি কোনো জমা পানি থাকলেই সেখানেই কিন্তু ডেঙ্গু মশা ডিম পারে, ডেঙ্গুর বংশ বৃদ্ধি পায়। কাজের কাজটি হোক, প্রদর্শনমূলক কাজগুলো কম হোক এবং একই সাথে যখন রোগটি দেখা দেয় তখন না, একদম বছরের শুরু থেকেই কাজটি জারি রাখা দরকার। করোনায় এবারের ডেঙ্গু লক্ষণও ঠিকমতো বোঝা দেয়। বড় কোনো লক্ষণ ছাড়াই হঠাৎ করে কমে যাচ্ছে রোগীর ফ্ল্যাটিলেট, পড়ছেন ঝুঁকিতেও। আমরা নর্মালি তো বলি গায়ে র্যাশ হয়, এগুলো অনেকের পাওয়া যাচ্ছে না। এমনকি 2-3 দিনের জন্য হঠাৎ করে দেখে রোগী ওই রক্ত টেস্ট করে দেখা যায় প্লেটলেট কমে যায় এবং রক্তক্ষরণ হচ্ছে। এইটা কিন্তু ঝামেলা বেশি। সবাই সিরিয়াস ব্যথা করে প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ব্যথানাশ ওষুধ কিন্তু দেওয়া যাবে না, দিলে রক্তক্ষরণের ঝুঁকিটা কিন্তু বাড়বে। এরই মধ্যে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত ছাড়িয়েছে কয়েক হাজার। প্রতিদিনই রোগীর চাপে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। এবার ডেঙ্গুর জটিলতা বেশি, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে আমরা দেখছি মস্তিষ্ক এবং ফুসফুসের প্রদাহ বেশি, ফলে মৃত্যুর তুলনামূলক হারও কিন্তু এবছর বেশি। বিশ্লেষকরা বলছেন, ডেঙ্গুর প্রকোপ কমাতে সিটি কর্পোরেশন ও স্থানীয় প্রশাসনের পাশাপাশি পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে সব স্তরের মানুষকে। একই সঙ্গে সামান্য জ্বর, শরীর ব্যথায় টেস্ট করানোরও পরামর্শ তাদের। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এবার ফর সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। হঠাৎ করেই অস্বাভাবিক চিনির বাজার।
মাত্র 4-5 দিনের ব্যবধানে খুচরা বাজারে প্রতি কেজি চিনির দাম বেড়েছে 8 থেকে 10 টাকা। আন্তর্জাতিক বাজারে দাম সামান্য বাড়লেও একে বড় অজুহাত হিসেবে দাঁড় করাচ্ছেন আমদানিকারক ও ব্যবসায়ীরা। ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বলছে, আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর স্বেচ্ছাচারিতার কারণেই এমন অস্বাভাবিক দর বৃদ্ধি। এক্ষেত্রে ভোক্তার স্বার্থ সংরক্ষণে চিনি আমদানিতে শুল্ক কমানোর পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়কে দাম বেঁধে দেওয়ার পরামর্শ ক্যাবের। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। দেশের বাজারে বছরে 18 লাখ মেট্রিক টন চিনির চাহিদা, যেখানে দেশীয় চিনি কলগুলো বার্ষিক 60,000 টনের মতো উৎপাদন করছে। সরকারি চিনি কলগুলো কোটি কোটি টাকা লোকসান দিয়ে চিনি উৎপাদন করলেও বাজারে তার কোনো প্রভাব ফেলতে পারছে না। বেসরকারি সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, আব্দুল মনিম লিমিটেড সহ কয়েকটি প্রতিষ্ঠান বিদেশ থেকে অপরিশোধিত চিনি আমদানি করে এবং তারা পরিশোধন করে বাজারে ছাড়ে, যাদের আমদানির উপরই বাজারের বড় অংশ নিয়ন্ত্রিত। রাজধানীর বাজারে কয়েকদিনের ব্যবধানে কেজি প্রতি 8 থেকে 10 টাকা বেড়ে 80 টাকায় বিক্রি হচ্ছে খোলা চিনি। 50 কেজির এক বস্তা চিনির দাম মাত্র 5 দিনের ব্যবধানে বেড়েছে অন্তত 600 টাকা, যা নিয়ে হতবাক খুচরা পর্যায়ের ক্রেতা বিক্রেতারা। 10 টাকা বাড়া এটা যৌক্তিক না। আসলে চিনি আমাদের দেশে উৎপাদন হচ্ছে, খোলাটা আর প্যাকেটটা দুটাই সেম বলতেছে ওনারা, সো কম্পারেটিভলি একটু বেশি। এখন বর্তমানে খোলাটার প্যাকেটের চাইতে খোলাটার দাম বেশি হয়ে গেছে, প্যাকেটটা পুরান রেটের আছে এখনো। যে ব্যবসায়ীরা একটা বড় ধরনের মুনাফা করছে। সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির হিসাবে এক সপ্তাহ আগে বাজারে প্রতি কেজি চিনির দাম ছিল 68 থেকে 74 টাকা। এখন যা বাজার ভেদে বিক্রি হচ্ছে 78 থেকে 82 টাকায়। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। এবার বসুন্ধরা কিংসের সৌজন্যে এএফসি কাপের খবর। এএফসি কাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচকে সামনে রেখে পরিকল্পনা সাজাতে ব্যস্ত বসুন্ধরা কিংস। প্রতিপক্ষ ভারতের মোহনবাগান, যারা শেষ ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় সেরা দল। জোনাল সেমিফাইনালে ওঠার জন্য বসুন্ধরার জয় ভিন্ন কোনো বিকল্প নেই। সমীকরণ যতই কঠিন হোক, চাপ নিচ্ছে না কিংস ফুটবলাররা। জয়ের ব্যাপারে আশাবাদী শতভাগ। এই ছিল এখনকার মতো। সাথে থাকার জন্য ধন্যবাদ।